পাইছে? আচ্ছা, ওটিসি ড্রাগ, ওটিসি বলতে বোঝায় যে হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওভার দা, ও তে হচ্ছে ওভার দা কাউন্টার, মানে হলো যে সমস্ত ড্রাগগুলো বা মেডিসিনগুলো আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ব্যবহার করে থাকি, হ্যাঁ, সেইগুলো আমরা নিতে পারি সচরাচর, সেইগুলো হচ্ছে ওটিসি ড্রাগের মধ্যে পড়ে। এরকম টোটালি 39 ড্রাগস আছে যেগুলো আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবো। তার মধ্যে কি কি আছে একটা একটা করে শুরু করি আমরা। ধরেন প্রথমেই আমরা অ্যালবেন্ডাজল নিয়ে একটু করি। ওটা পড়ছি না। আচ্ছা, অ্যালবেন্ডাজল 7 নম্বর থেকে 7 নাম্বার, মানে হলো ক্লোরামফেনিকল, রাইট শর্ট নোটস যেটা লিখতে পরিষ্কার একটু লিখে আমাদের। ও এটা আবার আলাদা শীট, হ্যাঁ, এইখানে একটা চার্ট আছে, হ্যাঁ, এটাই তো, হ্যাঁ, এই চার্টটা আছে। এই চার্টের ভিতরে আমাদের সবগুলো ড্রাগস আছে। এখানে কি সিরিয়ালি ওভাবে দিছে? ওকে সিরিয়াসের মধ্যে আচ্ছা 7 পর্যন্ত পড়েছেন? হ্যাঁ 7 হবে। টেনশন থাইরয়েড পর্যন্ত, হ্যাঁ স্যার 8 থেকে শুরু। আচ্ছা, এখানে সেরকম নাই তেমন কিছু, যেটি ইমার্জেন্সি সেটা হ্যাঁ, সেটা থেকেই আমরা করি। এখানে সেরকম কিছু করে না, আপনার যেটা লাগবে এগুলো আপনি বাসায় করে নিতে পারবেন। হ্যাঁ, সেখানে কি করলে 39টা আলোচনা করতে না, সেটা 39টা আলোচনা করে নাই, 29 30 কন্টাইনিকেশন, এগুলো এটাতে সুবিধা হবে আপনার, এটা ধরে পড়াবে ইয়াটা থেকে যে কোনো জিনিসটা ট্র্যাক ইয়ে করা আছে ওখান থেকেই দেখায় না। আচ্ছা, আমার হচ্ছে বলি আমি অ্যালবেন্ডাজল হয়েছে, অ্যান্টাসিড হয়েছে, অ্যান্টাসিড হয়েছে, অ্যাসকর্বিক অ্যাসিড হয়েছে, ভিটামিন সি, আচ্ছা, তারপরে ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালসিয়াম আছে হয়েছে, ক্লোরামফেনিকল আইড্রপ হয়েছে, রসুন কিন্তু হয়েছে, আচ্ছা, ক্লোরহেক্সিডিনও হয়েছে, এক্সট্রা এটা হয়েছে, ক্লোরহেক্সানল হয়েছে, ফেরোজও হয়েছে, আচ্ছা 14 নম্বরটা হবে 14, আচ্ছা, জেনশন ভ্যালেট, আচ্ছা, তাহলে 14 থেকে শুরু করি। 14 নম্বরে আমরা পাচ্ছি হচ্ছে জেনশন ভ্যালেট, জেনশন ভ্যালেটটা হচ্ছে এটা এক ধরনের অ্যান্টিসেপটিক ড্রাগ, অ্যান্টিসেপটিক ড্রাগ। এটা হলো একটা এক ধরনের পাউডার ফর্মে পাওয়া যায়, ঠিক আছে। এটা সাধারণত কেটে গেলে কিংবা কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে সেই জায়গাটাতে আমাদের ফাঙ্গাল কিট করার জন্য কিংবা অ্যান্টিসেপটিক হিসেবে আগে খুব ইউজ করা হতো জেনশন ভ্যালেট। দেখেন ভায়োলেট শব্দটার অর্থ কি? বেগুনি, তাহলে এটার কালারটা কি হবে? বেগুনি রঙের হবে। এটা সাধারণত কি হয়, পাউডার ফর্মে পাওয়া যায়। এটা পানিতে গুলায় নিয়ে তারপরে ওই আক্রান্ত স্থানে লাগানো হয়। যেমন ধরেন আমাদের যেটা হয় যে যদি টিনিয়ার আক্রমণ হয়, হ্যাঁ, এটা পায়ের যেটা চিবাই পায়ের দুই পায়ের মাঝখানে হয় বেশি, যারা হচ্ছে পানির মধ্যে যারা থাকে অনেকক্ষণ ধরে, হ্যাঁ, পানিতে কাজ করে যারা, তাদের সাধারণত এই ধরনের ইনফেকশনগুলো বেশি হয়। তাহলে কি হয়, তখন ওই জায়গাগুলোতে আমরা জেনশন ভ্যালেট দিতে পারি। এই হাতের এই যে এই ইয়েগুলোতে, এই দুই আঙ্গুলের মাঝখানে হয়, তাহলে এই জিনিসগুলো আমরা দিতে পারি। জেনশন ভ্যালেটগুলো এই কাজে মেইনলি ইউজ করা হয়। এখন খুব একটা ইউজ করা হয় না, ডেটল, স্যাভলন এগুলো আসার পরে এই অ্যান্টিসেপটিক ডাইটা খুব একটা ইউজ করা হয় না। এখন অ্যান্টিসেপটিক হিসেবে আমরা ওগুলোই ব্যবহার করে থাকি, কিন্তু ফাঙ্গাস কিল করার জন্য এটা ভালোই কাজ দেয়। মোটামুটি আপনি পায়ের দামে তো সস্তা, সস্তা, পাউডারের মতো পাওয়া যায়, যা শুধু কুলারে দিতে হয়। জেনশন ভ্যালেটটা অ্যান্টিসেপটিক ডাই হিসেবে ব্যবহার করা হয় ফাঙ্গাল ইনফেকশনে কিংবা কোনো জায়গায় কেটে গেলেও অনেক সময় লাগায়, তবে ফাঙ্গাল ইনফেকশনে বেশি ব্যবহার করা হয়। গ্রামে দেখবেন যারা অনেকক্ষণ পানির মধ্যে ভিজে ভিজে কাজ করে, কৃষকরা বিশেষ করে যারা মাটিতে কাজ করে, তাদের পায়ের ভেতরে এক ধরনের ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন, সাদা সাদা মতো হয়ে থাকে, ওই টো বা গ্রেড টো বা তার মাঝখানে আঙুলের সাথে থাকে, টিনিয়া পেডিস বলে এগুলোকে, ওই জায়গাগুলোতে লাগানো হয়। মেইনলি এটার কাজে ব্যবহার করা হয়। তারপরে আসেন হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি।
15 নম্বরে আছে হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি। এই গ্লিসারিন সাপোজিটরিটা কি কাজে ইউজ করি আমরা? কনস্টিপেশনে, তাই না? স্টুল করার জন্য। হ্যাঁ, কনস্টিপেশনে যাদের অনেক দিন ধরে ধরেন 3 থেকে 5 দিনের মতো যাদের পায়খানা হয় না, হ্যাঁ, শক্ত হয়ে গেছে কিংবা হওয়ার সময় প্রচন্ড ব্যথা হয়, অনেক সময় ব্লিডিং হয়, তো সেই ক্ষেত্রে আমরা যদি গ্লিসারিন সাপোজিটরি দেই তাহলে আমাদের এটা একটা স্মুথনেস কাজ, যেহেতু গ্লিসারিন সেহেতু এটা কি করে, গ্লিসারিনটা একটা পিচ্ছিল পদার্থ, তাহলে এটা কি করবে আমাদের ওই প্রপাগেশনে সাহায্য করবে, স্টুলটাকে বের হয়ে আসতে, হার্ড স্টুলটাকে বের হয়ে আসতে সাহায্য করে। আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যখন এই স্টুলগুলো আটকায় থাকে, হ্যাঁ, এই ইন্টেস্টাইনের ওয়ালে হলো ন্যাচার হলো যে এরা ওয়াটারকে নিয়ে নিতে থাকে, তো যখন ওয়াটারগুলো নিয়ে নেয় তখন স্টুল ধরেন 2 দিন আমাদের প্রতিদিন নিয়ে কি যে প্রতিদিনই আমাদের স্টুলটা সাধারণত হয়ে যায়, তাই না? কিন্তু ধরেন 3 দিন 4 দিন ধরে যখন স্টুলটা ইন্টেস্টাইনের মধ্যে থাকবে, হ্যাঁ, তখন কি হবে, এই স্টুলগুলো থেকে পানি কন্টিনিউয়াস অ্যাবজর্ব করে নেবে এই ওয়ালগুলো, তখন এই স্টুলগুলো অনেক হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন এই বের করার জন্য সাধারণত এই গ্লিসারিন সাপোজিটরি যদি দিই আমরা তাহলে স্মুথলি বের হয়ে যায়। এই কাজেই ব্যবহার করা হয়। বাচ্চাদের ক্ষেত্রে আছে, যে বড়দের ক্ষেত্রে অ্যাডাল্ট ডোজ আছে, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডাল্ট ডোজ আছে, তো এই অনুযায়ী আমরা এই গ্লিসারিন সাপোজিটরিগুলো ব্যবহার করে থাকি। সাধারণত সিরাপ জাতীয় যে মেডিসিনগুলো পাওয়া যায় মানে এগুলো বাদে আগে সাপোজিটরিটাই দেবো নাকি ওগুলো আগে দেবো? না, আগে দিবেন আপনি, ল্যাকটেটিভ আগে দিবেন। আমাদের যদি কনস্টিপেশনের প্রবলেম হয় তাহলে আমরা কি করি, ল্যাকটুলোজ দিই। ল্যাকটুলোজ দিয়ে যদি আমরা আগে দেখি যে না হচ্ছে হয়ে গেল, তাহলে হলো ফার্স্ট টাইম কনস্টিপেশনের আপনার অ্যাডভাইস থাকবে যে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, তারপরে বলবেন যে সবজি বা বাল্ক কন্টেইনিং ফুড যেগুলোতে আঁশ জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন। তাদের যদি তার না হয়, এমনি অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে ইন্টেস্টাইনের গঠনটা অত সুগঠিত হয় না, হ্যাঁ, তখন কি হয় যে বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম হয়, ঠিক আছে? আর বড়দের ক্ষেত্রে কি হয়, পেরিস্টালসিস মুভমেন্টটা আমরা জানি, তাই না? পেরিস্টালসিস মুভমেন্টটা কি, যেটা আমাদের পেটে ইন্টেস্টাইনের ভিতরে মোচড় দেওয়ার মতো একটা মুভমেন্ট হয়, যার কারণে আমাদের স্টুলটা আস্তে আস্তে নিচের দিকে নামে। তো বয়স হয়ে গেলে তখন এই পেরিস্টালটিক মুভমেন্টটা কমে যায়, যখন এই পেরিস্টালটিক মুভমেন্টটা কমে যায় আমাদের, তখন ওই স্টুল ঠিকমতো বের হয় না, হ্যাঁ, এই জন্য বয়স্কদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে এই কনস্টিপেশনের প্রবলেমটা হয়। তাহলে তাদেরকে আপনি ওই প্রথমে ল্যাকটুলোজ দিবেন, হ্যাঁ, ল্যাকটুলোজ দিয়ে আপনি ট্রাই করে দেবো, পরে লাস্টের দিকে সাপোজিটরি, হ্যাঁ, তারপরে এই সাপোজিটরি যখন ওই 3-4 দিনে হলো না তখন আপনি সাপোজিটরি দিবেন। এখন আপনার কোশ্চেন হতে পারে যে সাপোজিটরি দিলাম তাও হলো না, তাহলে কি করব? তখন আপনারা ওই যে এনেমা দেয় না বাজারে, এনেমার যে ডোজগুলো পাওয়া যায় সেই এনেমা দিতে পারেন। গ্লিসারিন এনেমা আছে, সোপ ওয়াটার এনেমা আছে, হ্যাঁ, ওইগুলো ওই যে রেকটামের মধ্যে বড় নজল থাকে, নজল সহ ঢুকায় দেওয়া হয়, আর ওই ব্যাগের মধ্যে একটু ওয়ার্ম ওয়াটার নেওয়া হয়, ডিস্টিল ওয়াটার নিয়ে ওইটার ভেতরে আপনি যদি গ্লিসারিন এনেমা দেন তাহলে ওটা মিক্স করে নিতে হয়। ধরেন 400 ml ওয়াটার নিলে ওটা কি আমরা দিতে পারবো? হ্যাঁ, হাসপাতালে দেওয়া যায়, বাসাতেও দেওয়া যায়, এটা দেওয়া তেমন কোনো ব্যাপার না। এরকম একটা স্যালাইন ব্যাগ নেবেন 500 ml, ঠিক আছে? 500 ml স্যালাইন ব্যাগ এটা দেওয়া খুব ইজি। 500 ml স্যালাইন ব্যাগ নিলেন, নিয়ে এর মধ্যে 40 গ্রাম, হ্যাঁ, গ্রাম, এটা আপনার যখন এনেমা ব্যাগ দিবেন বলবেন তখন আপনি বলবেন যে সোপ ওয়াটার এনেমা নিব, হ্যাঁ, কিংবা গ্লিসারিন এনেমা নিব, তখন আপনাকে ওই ডিসপেন্সারি থেকে দিবেন। তাহলে এই 40 ওইটা দেওয়াই থাকে। এই 400 ml নিবেন হচ্ছে, প্রথমে আমি 500 ml এর ব্যাগ নিব, তার মধ্যে 400 ml নিব হচ্ছে ওয়াটার, ডিস্টিল ওয়াটার নিব, আর প্লাস হচ্ছে 40 ml এই যে সোপ ওয়াটার নিব। সোপ ওয়াটার মিক্স করে নিয়ে তারপরে এখানে এরকম একটা নজল থাকে, যে স্যালাইন ব্যাগ যেরকম থাকে এরকম থাকে, আর এটার সাথে রেকটামে ঢোকানোর জন্য একটা নজল থাকে, হ্যাঁ, এটা হলো সাধারণত 10 থেকে 12 সেন্টিমিটার আমরা ঢুকাবো, বেশি ঢুকাবো না। ঢুকানোর পরে এটা আমরা আস্তে আস্তে খুব স্লোলি আমরা ইন্ট্রোডিউস করব এবং এটা হলো 10 থেকে এই 12 মিনিট ধরে আমরা আস্তে আস্তে করে দিব। হুট করে কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইনজোর হবে। আস্তে আস্তে করে দিব, দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলে টয়লেটে যেতে বলবেন। কতক্ষণ লাগে সাথে এই স্টুলটা বের হতে বেশি সময়, কিন্তু পেশেন্টের এক এক সময় লাগে, হ্যাঁ, আপনি সর্বশেষ স্টেটমেন্ট হচ্ছে এটা, হ্যাঁ, সর্বশেষ ম্যানেজমেন্ট হচ্ছে এটা। আপনি কি করবেন, 10 মিনিট ধরে আস্তে আস্তে করে দিবেন, একবারে দিয়ে দিবেন না কিন্তু, তাহলে কিন্তু ইনজুর হবে, রেকটামের ওই ইনজুর হবে।
আস্তে আস্তে করে দিবেন, দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পেশেন্টকে রেস্ট করে বলবেন যে আপনি এটা কি ওডিসি ট্র্যাকের মধ্যে দেওয়া আছে না? ওটিসি ড্রাগের মধ্যে না, ওটিসি মধ্যে নাই মনে হয়, শুধু সাপোজিটরির কথা আছে, সাপোজিটরির কথা আপনি পড়বেন মেডিসিনের ভিতরে যখন ওই যে সাপোজিটরি করবেন না বিভিন্ন রকমের, ওর মধ্যে পড়বেন আছে। লাস্টের ম্যানেজমেন্ট হচ্ছে এটা, এনে মাথা। আচ্ছা, তারপরে আমরা এখন যাব হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল 16। পিলটা হইছে বুঝছেন? আচ্ছা, কন্ট্রাসেপটিভ পিল তাহলে পড়ালাম না। মেবাজল তো ওটাতে কিলবির জন্য না? মেবা না না মেন্ডা ও হ্যাঁ মেবেটার জন্য, হ্যাঁ কন্ট্রাসেপটিভ পিল হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকে কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে, যদি মিস হয়, কন্ট্রাসেপটিভ রেগুলার খেতে হয় তাই না? মিস হলে কি করবেন? মিস হলে মানে এক ফার্স্ট প্রথম দিন মিস হলে হ্যাঁ দুটো একসঙ্গে খাওয়া যাবে পরের না? দিন হ্যাঁ একসাথে খেতে। আচ্ছা, তাহলে আমরা এখন আসি হচ্ছে মেবেটার জন্য। তো এটা যাবে এটা কি ইমার্জেন্সি? এটা কি? এটা হলো অ্যান্টি হেলমিথিক ড্রাগ, তাই তো? পেটের সাধারণত আমরা ক্রিমির জন্য ব্যবহার করে থাকি, কারণ আমাদের কোনো কারণে আমরা হচ্ছে মেট্রোনিডাজল অ্যালবেন্ডাজল দিতে পারলাম না, ঠিক আছে? তাহলে আমরা সেই ক্ষেত্রে কি দিতে পারি? মেবেন্ডাজল দিতে পারি। এটার ট্যাবলেটের ডোজটা হচ্ছে কতটুকু পাওয়া যায়? মেবেন্ডাজল এটা হলো 100 মিলিগ্রাম। কিভাবে দিব আমরা? +1, তাই না? সকালে একটা, রাতে একটা, এইভাবে পরপর কয়দিন খাবো? 3 দিন, ঠিক আছে? এটা তাহলে কিসের জন্য দিব আমরা? যাদের কৃমির সমস্যা আছে। আর কৃমির সমস্যা আছে বুঝবেন কি করে? সেটা হচ্ছে বাচ্চা পেট বড় হয়ে যাবে, তাই না? ম্যালনারিশ হবে, যাই খাবে তার গায়ে লাগবে না। কারণ কি? এই হেলমেন্টিস গুলো আমাদের ইন্টেস্টাইন ওয়ালের গায়ে লেগে থাকে এবং ওখান থেকে কি করে? কন্টিনিউয়াস রক্ত চুষে নেয় ওরা নিউট্রিশনের জন্য। তাহলে পেশেন্টের কি হবে? পেশেন্টটাকে আপনি দেখবেন এনিমিয়া থাকবে। তাহলে এই যে কৃমির রোগে আক্রান্ত হচ্ছে কিনা সেটা বোঝার কি উপায়? দেখবেন যে বাচ্চা আসবে, তার একটা হচ্ছে পার্সোনাল হাইজিন তারা মেইনটেইন করে না, গ্রামে থাকে, টয়লেট ঠিকমতো ব্যবহার করে না, হাত ওয়াশ করে না, এই প্রবলেমগুলো থাকবে তার। তারপরে তার থাকবে যে দেখবেন যে তার ফেস দেখে বোঝা যায় যে পেটটা অনেক বড় হয়ে গেছে। কতদিন আগে খাইছে কিনা কৃমি ডোজ? এটা তো ধরেন সরকারিভাবে যেটা করে গ্রামে সেটা হলো প্রতি বছরই কিন্তু খাওয়ানো হয় বাচ্চাদের। বাচ্চাদের প্রতি বছরে শুধু বাচ্চাদের না, পুরো যখন খাওয়ায় তখন ফ্যামিলির প্রত্যেকেই কিন্তু খেতে হবে, ঠিক আছে? ওটা ওষুধ দিয়ে যায় অনেক সময়, সাধারণত বেশিরভাগই হচ্ছে অ্যালবেন্ডাজলটাই দেয়। হ্যাঁ, অ্যালবেন্ডাজলে দুইটা তো, এটা আবার পরপর 3 দিন খেতে হয়, আর ওইটা 5 দিন খেলো, তারপরে 7 দিন, কেউ আছে 5 দিন। এটা সোলাসটাকে ইয়ার অ্যালবেন্ডাজলের হ্যাঁ হ্যাঁ সোলাস এটা দিতে পারেন। আর এটা 100 মিলিগ্রাম। আর সঠিক এটা 3 মাস পর পরই খাওয়াতে হবে নাকি? 3 মাস পর পর না, 3 মাস পর পর। এটা বছরে 6 মাস পর পর খাওয়ানো যায়, আবার বছরে একবার করেও দেয় ডোজ, যেটা সরকারি হিসেবে। হ্যাঁ, মানে আপনার যদি প্রোফাইলেটিক ট্রিটমেন্ট দেয়, ঠিক আছে? প্রোফাইলেটিক ট্রিটমেন্ট 6 মাস পর পর দেওয়া যায়, আবার অনেকে আছে যে 1 বছর পর পর। সরকারিভাবে যেটা করে সেটা হচ্ছে 1 বছর পর পর দেয়। তারপর পেশেন্ট যে আসবে তাকে দেখে ইয়া হচ্ছে কিনা তারপরে ঠিক। হ্যাঁ, ক্রিমের দেখবেন যে তার অ্যানিমিয়া থাকবে, বোঝার উপায় অ্যানিমিয়া থাকবে, পেট বড় হয়ে গেছে, পেট ফোলা, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকবে, তার মুখে ঘা থাকে, স্কিন রাফ থাকে, হ্যাঁ চুল রাফ থাকে, এগুলো দেখে বোঝা যায়। থাকলে দিয়ে দিবেন। তারপরে অ্যালার্জি দেখে যে চুলকানি থাকে, বাচ্চারা বলে, এগুলো গেল হচ্ছে মেট্রোনিডাজলটা আছে, মেবেন্ডাজল গেল, তারপরে মেট্রো। আচ্ছা, এটা হলো অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ। মেট্রোনিডাজল ট্যাবলেট। হ্যাঁ, এটা কি? ওটা ছিল অ্যান্টি হেলমিথিক, আর এটা হলো অ্যান্টি প্রোটোজোয়াল। এগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই? খালি চোখে দেখি না। যেমন
একটা প্রোটোজোয়ার নাম হতে পারে যে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। হ্যাঁ, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা এটা আমাদের কি করে? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা আমাদের ডায়রিয়া ডিসেন্ট্রি করে। ঠিক আছে, ডায়রিয়া ডিসেন্ট্রি করে। হ্যাঁ, তাহলে এই প্যারাসাইটগুলো আমাদের ডায়রিয়া করে, ডিসেন্ট্রি করে, পেটের সমস্যা বিভিন্ন রকমের করে। আমরা কি করি? মেট্রোটা কোন ধরনের ডিজিজে ব্যবহার করি? পাতলা পায়খানাতে দেই না? আমরা কি করি? পাতলা পায়খানা ট্রিটমেন্টের ক্ষেত্রে সিপ্রো দিই প্লাস হচ্ছে মেট্রো দিই, তাই না? এখন আমাদের সেটা আমরা তো স্টুল নিয়ে পরীক্ষা করে দেখি না যে আমাদের ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে নাকি কোনো প্যারাসাইট দিয়ে হয়েছে। আমরা এই জন্য কি করি? ওই দুইটাই দিই। একটা হচ্ছে সিপ্রো। সিপ্রোটা কি? এটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। এখন ধরুন সেটা ব্যাকটেরিয়া দিয়ে হয় না, তাহলে আবার সেটা যদি প্যারাসাইট দিয়ে হয়ে থাকে তাহলে কি সিপ্রো কাজ করবে? পারবে না। সেই কারণে আমরা সিপ্রো দিই, মেট্রো দিই। এজিথ্রোমাইসিন কখন দেই? এজিথ্রোমাইসিন কখন দেই? যখন সিপ্রো কাজ করে না। আর কোনো কারণে যদি আমার সিপ্রো রেজিস্ট হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে এজিথ্রোমাইসিন দিই। বাচ্চাদের ক্ষেত্রে কি? বাচ্চাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিবেন, প্রেগন্যান্সিতে দিবেন হচ্ছে এজিথ্রোমাইসিন। কখনোই এক মাসের বয়সে বাচ্চাদের দেওয়া 1 মাসের বয়সের বাচ্চাকেও আপনি এজিথ্রোমাইসিন দিবেন, সিপ্রো দিবেন না। এজিথ্রোমাইসিন দেওয়া যায়? হ্যাঁ, এজিথ্রোমাইসিন দিবেন। ড্রপ পাওয়া যায়? হ্যাঁ, ড্রপ পাওয়া যায়, সিরাপ পাওয়া যায়, তারপরে যে সাসপেনশন হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, যদি আপনার দেখেন যে 2 বছরের ছোট বাচ্চা, ঠিক আছে, তাহলে আমি সিপ্রোটা অ্যাভয়েড করব। হ্যাঁ, তখন আমরা বাচ্চা মা প্রেগন্যান্ট, তাহলে মাকে আমি কি করব? সিপ্রো কিন্তু দিব না, আমরা তাকে এজিথ্রোমাইসিন দিব। ঠিক আছে, আর যদি বাচ্চা 2 বছরের ছোট হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে তাকে এজিথ্রোমাইসিন দিব, সিপ্রো দিব না। ঠিক আছে, হ্যাঁ। আর প্রেগন্যান্ট অবস্থায় ওটা দেওয়া যাবে? প্রেগন্যান্সি অবশ্যই সিপ্রো দিব না, এজিথ্রোমাইসিন দিব। হ্যাঁ, কারণ হচ্ছে এজিথ্রোমাইসিনের ক্যাটাগরি হচ্ছে 2, কিন্তু সিপ্রো ক্যাটাগরি বি 2 না, সরি বি। আর সিপ্রো কিন্তু প্রেগন্যান্সিতে সেফ না, সেই কারণে আমরা দিব না সি। তাহলে কোথায় ছিলাম? আর যখন আপনি দিবেন, যখন দেখবেন যে সিপ্রো রেজিস্ট হয়ে গেছে, সিপ্রোতে কাজ হচ্ছে না, তখন এজিথ্রোমাইসিন দিবেন। এবং এই এজিথ্রোমাইসিনের সিস্টেম হচ্ছে যে প্রথম দিনে আপনি 2টা দিবেন, মানে 1000 মিলিগ্রাম দিবেন, তারপরে পরের দিন থেকে আবার 500 করে দিবেন। ঠিক আছে, আর একটা আর সিপ্রো তো আমার 2টা করে দিতে হয়, সকালে রাতে। ডোজ সিপ্রো ডোজ কয় দিন? সিপ্রো যদি দেন তাহলে যে 2টা করে ট্যাবলেট 5 দিন দিবেন কিংবা 7 দিন দিবেন। যদি আবার কন্ট্রোল না হয় তাহলে 5 দিন অথবা 7 দিন। এজিথ্রোমাইসিনও 7 দিন, 7 দিন 5 দিন দেওয়া যায়। কন্ট্রোল হয়ে গেলে 5 দিনই আমরা অনেক সময় বলি যে ঠিক আছে তাহলে আর খেয়ে না, 5 দিন খেয়ে। আর এটা ডিসেন্টরি, তারপরে পেটের যে কোনো সমস্যাতে এগুলো ইউজ করব। কোনটা? ডায়রিয়া আছে? হ্যাঁ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই দুইটাতে আমরা সিপ্রোমেট ইউজ করব। যদি সিপ্রো না ইউজ করি তাহলে এজিথ্রোমাইসিন। নরমালি তো মেট্রো দিলেই হচ্ছে। হ্যাঁ, নরমাল মানে জাস্ট পাতলা পায়খানা আছে। হ্যাঁ, স্যালাইন সহ মেট্রো। হ্যাঁ, দিলে অনেক সময় ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনার যদি সেটা ব্যাকটেরিয়া হয় তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে আপনি বুঝবেন কেমন করে যে আপনার হচ্ছে, যে ব্যাকটেরিয়া কি হচ্ছে। টেস্টুল কালচার মাছারে তো বুঝতে পারবেন না। হ্যাঁ, তারপরে কয়েকদিন মানে যদি হয় না তো দিতে হবে। হ্যাঁ, মেট্রো দিলে অনেক সময় ভালো হয়ে যায়। ধরেন আমার একটু ওই যে আমার সাথে একবার যে প্রবলেমগুলো আছে না, স্যালাইন কখন দেবো ডায়রিয়াতে? স্যালাইন কখন দেবো? স্যালাইন তো আপনার ডায়রিয়া হলেই দিবেন। পাতলা পায়খানা শুরু হলেই আপনি স্যালাইন খেতে বলবেন পেশেন্টকে। যে কত 500 না 1000? স্যালাইন আপনি তো আগে ইনফিউশন দিবেন না, আপনি আগে ফার্স্টে হচ্ছে ওরাল স্যালাইন দিবেন। মানে যখন কন্ট্রোল হচ্ছে না। হ্যাঁ, যখন কন্ট্রোল হচ্ছে না তা না, যখন পেশেন্ট মুখে খেতে পারবে না, ধরেন সে প্রচুর ডিহাইড্রেট হয়ে গেছে, পেশেন্ট আর মুখে খাচ্ছে না, বমি হচ্ছে, প্রচুর পরিমাণে বমি হচ্ছে, তখন আবার অনেক পেশেন্টে দেখা যায় যে একদিকে বমি করতেছে সে, কারণ তাহলে তো আমি তাকে পেটে ওষুধ দিলেও সে রাখতে পারতেছে না, তাই না? তাহলে ওষুধ খাওয়ায় লাভ আছে? সে যদি ভমিটিং করে ফেলে তাহলে লাভ হচ্ছে না। আর এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কখন আমরা দিব, ইনফিউশন চালু করবো, সেটা হচ্ছে এখনো বমি করতেছে পেশেন্ট খুব, আর একটা হচ্ছে যে পেশেন্টের কাপড় ভিজে যাচ্ছে, মানে ওয়াটারই এত বেশি যে তার কোনো বেগ আসা লাগতেছে না পায়খানার, কন্টিনিউয়াস পানি বেড়ে যাচ্ছে, সেই সময় তো আপনি ডিহাইড্রেশন ওষুধ দিয়ে কভার করতে পারবেন না, তখন আপনাকে রক্তে সরাসরি শিরায় দিতে হবে, তখন দিবেন। আপনি স্যালাইনের ভেতরে কিছু দিতে হবে? স্যালাইনের ভিতরে যদি ধরেন সে নিউট্রিশন পাচ্ছে না, নরমাল স্যালাইন দিবেন। নরমাল স্যালাইন, হ্যাঁ, 100 ml, 1000 ml দিবেন। এটা কলারাল স্যালাইন দেব না? হ্যাঁ,
কলেরা যে কলেরা, হ্যাঁ কলেরাও দিতে পারবেন, কলেরাও দিতে পারবেন, নরমাল স্যালাইনও দিতে পারবেন, ঠিক আছে? কলেরাও দেওয়া যায়, নরমাল স্যালাইনও দেয়, কলেরা স্যালাইনও দিতে পারবেন, নরমাল স্যালাইন। এটা হচ্ছে 20 থেকে 15 থেকে 20-25 পর্যন্ত বেশি হয়। 20-25ও দেয়, পার ড্রপে দিয়ে দিবেন তাকে। 15 থেকে 20ও দেয়, 25ও দেয়, হ্যাঁ যদি বেশি দিয়ে থাকে। স্যালাইন দেওয়ার পরে কি মুখে তো খাওয়ার জন্য আর কোনো ইয়ে দিতে হবে না? মুখে স্যালাইন খানোর তখন দরকার হয় না, আপনি যদি চালু করে দেন এজিথ্রোমাইসিনের বা সিপ্রোসিনের কোনো ইয়ে দেবো না? তখন আমি ইয়ে দিব, ইনজেক্টেবল ফর্মে দিয়ে দিব সব। Injection? সমস্যা কি? হ্যাঁ ইনজেকশন যদি সে খেতে না পারে তখন আমি ইনজেকশনই সব দিয়ে দেবো। আমার তো স্যালাইনও দেবো আবার ইনজেকশনও দেবো। হ্যাঁ ইনজেকশনে দিতে পারেন, আর যদি সে মুখে খাইতে পারে, ধরেন বমি হয়ে গেল, কন্ট্রোল হয়ে গেল, তাহলে আপনি ট্যাবলেট দিয়ে দিলেন মুখে, ট্যাবলেটটা মুখেই দেওয়া যায়, সমস্যা হয় না। আর যদি পেশেন্ট একেবারে লেথার্জিক হয়ে যায়, দেখা যায় পেশেন্ট একেবারে আনকনশাস টাইপের হয়ে গেছে, তখন তো আপনাকে স্যালাইন দিতে হবে। কিন্তু পেশেন্টকে স্যালাইন দেওয়ার পরেও যদি পেশেন্ট মুখে খেতে পারে তাহলে আপনি মুখেই দিবেন। মুখে দেওয়াটাই বেটার। হ্যাঁ মুখে দেওয়াটাই বেটার, মানে সিপ্রো বা ইয়েটি মুখেই দিবেন। আর যদি পেশেন্ট একেবারে লেথার্জিক হয়ে যায়, দেখা যাচ্ছে যে সে কোনো রেসপন্সই করতেছে না, তখন আপনি জানতে চাচ্ছিলাম কি স্যালাইন আমরা দিলাম, ভেনে স্যালাইন দিলাম, কিন্তু স্যালাইনের সাথে সাথে সেটা ইনজেকশন হোক আর মুখে খাওয়ার জন্য হোক, যে অ্যান্টিবায়োটিক যেটা আছে সিপ্রো হোক আর হলে ইজিথ্রোমাইসিন হোক, এটার সাথে সাথে দেওয়া যাবে যে কোনো একটা। হ্যাঁ এটা তো দিবেনই, স্যালাইন তো দিবেনই। স্যালাইনটা কি করবে আপনার? স্যালাইন তো ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করবে, ওটা অন্য কোনো কাজ নেই না। স্যালাইন আপনার শুধু হচ্ছে পানি শূন্যতা প্রিভেন্ট করবে, এটা তো আপনার ট্রিটমেন্ট না, এটা আপনার সাপ্লিমেন্টারি, মানে আপনার বডি থেকে কি হচ্ছে পানি আর লবণ বের হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমার ডিহাইড্রেশনটা কভার করতে হবে না, তাহলে এটা আমার পূরণ করার জন্য শুধু। আর আপনি সিম্পটম এটা তো অবশ্যই দিবেন, বুঝতে পারছি, ঠিক আছে? আর স্যালাইন তো দিবেনই। তবে অ্যান্টিবায়োটিক হাই পাওয়ারের যেগুলো আছে সেগুলো যে কোনো একটা দিতে হবে। হয় সিপ্রো, হয় এজিথ্রোমাইসিন, আদার যে ইয়েগুলো পাওয়া যায়, হ্যাঁ যে কোনো একটা দিবেন। সেট 3 বা ইয়ে জাতীয় না এটা সাধারণত এখন ভাগ আছে অ্যান্টিবায়োটিকের, বুঝছেন? কোনোটা আছে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ভালো কাজ করে, কোনোটা আছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ভালো কাজ করে, কোনোটা আছে যে অ্যাবডোমেনে বিভিন্ন রকমের ইয়েতে কাজ করে ভালো, হ্যাঁ কোনোটা আছে যে পুজ হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, সেগুলোতে ভালো কাজ করে। যেমন ওভারঅল যদি আমি চিন্তা করি, তাহলে আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যত ইনফেকশন আছে এখানে অ্যাজিথ্রোমাইসিন ভালো কাজ করে, ঠিক আছে? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যত ডিজিজ আছে, যেমন কি যেমন হতে পারে নিউমোনিয়া, সিওপিডি, এইগুলোতে আমি যদি অ্যান্টিবায়োটিক দিতে হয় তাহলে আমি অ্যাজিথ্রোমাইসিন দিব না। কিন্তু আমার যদি কি হয়, ঠান্ডা কাশি হয়, গলা ব্যথা হয়, টনসিলাইটিস হয়, তাহলে আমি অ্যাজিথ্রোমাইসিন দিব, অ্যাজিথ্রোমাইসিন দিব। তারপরে আমার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আসলাম, সেখানে ধরেন আমার নিউমোনিয়া হলো, তাহলে আমি কি করব? তাহলে সেক্ষেত্রে আমি অ্যাজিথ্রোমাইসিন দিব না। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বুঝেন তো, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বুঝেন, ব্রঙ্কাস পর্যন্ত, ঠিক আছে? নাক থেকে শুরু করে আমরা লাঙে যাওয়ার আগ পর্যন্ত, লাংসে যাওয়ার আগ পর্যন্ত যে প্যাসেজটা, সেখানে যদি ইনফেকশন হয়, যেমন কি ল্যারিংটাইটিস, ফারিংটাইটিস, টনসিলাইটিস, এগুলোতে সব অ্যাজিথ্রোমাইসিন। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ব্রঙ্কাসের পর থেকে, মানে লাঙে ইনফেকশন হলে, লাঙে ইনফেকশন মানে কি নিউমোনিয়া, এখানে যদি হয় তাহলে আমরা তখন অ্যাজিথ্রোমাইসিন দিব না। আমরা কি কি দিব? সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ কি কি হতে পারে? সেপ3 হতে পারে, সেফট্রাইটিন হতে পারে, তাই না? এগুলো দিব। হ্যাঁ সেফিকজিম হতে পারে, এইগুলো দিব, ঠিক আছে? নিউমোনিয়া হয়ে গেলে সাধারণত সেফট্রাইটিন ইনজেকশন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন পরে আর কোনো ইয়ে আসেনি ম্যাম? হ্যাঁ আছে, আরো আছে। সেফালোস্পোরিন যেগুলো, হ্যাঁ সেফালোস্পোরিনের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন আছে। ফার্স্ট জেনারেশনে কি ছিল? লিব্যাক ছিল, তাই না? লিব্যাক কি আমরা এখন আর খুব একটা ইউজ করি? খুব একটা কিন্তু এখন আর ইফেক্টিভ না, কিন্তু আগে গলা ব্যথা হলে লিব্যাক দেওয়া হতো, এখন সেটা কি হয়েছে? রেজিস্ট হয়ে গেছে, আমরা রেজিস্ট করে ফেলছি, এটার ওষুধ আর সামনে কাজ করে। সেকেন্ড জেনারেশনে আসে, সেকেন্ড জেনারেশনে সেপ3 আছে, তাই না? সেপ3 আছে, তারপরে সেফিকজিম আছে, তাই না? এটা হলো সেকেন্ড জেনারেশনে। থার্ড জেনারেশনে আসে কি আছে? সেফট্রাইটিন আছে, তাই না? এরকম থার্ড জেনারেশন পর্যন্তই সাধারণত এই সব জেনারেশন ভালো। হ্যাঁ থার্ড জেনারেশন দিবেন যখন আপনার সিভিয়ার কন্ডিশন হবে, তখন দিবেন। বেশি খারাপ নিউমোনিয়া হয়ে গেছে, খুব সিভিয়ার শ্বাসকষ্ট করছে, পেশেন্টের খুব খারাপ অবস্থা, লাঙে পানি টানি হয়ে গেছে, তখন আমি কি দিব? ইনজেকশন দিব, সেফট্রাইটিন, বোঝা গেছে? সেরকম এই গেল হচ্ছে রেসপিরেটরি সিস্টেম গেল। তারপরে আসেন পেটে, আসেন পেটের এই যে ডায়রিয়া, ডিসেন্টারি, ইন্টেস্টাইন রিলেটেড যত আছে, এখানে আমি কি দিব? সিপ্রো দিব। আর মাঝে মধ্যে ওই যে যখন আমার রেজিস্ট হয়ে গেছে, আমি দিতে পারতেছি না কিছু কিছু ক্ষেত্রে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে, প্রেগন্যান্ট মহিলার ক্ষেত্রে, কিংবা সিপ্রো তার শরীরে কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা তখন অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি, কারণ আমাদের কোনো উপায় নাই। কিন্তু ইন্টেস্টাইনাল সিস্টেমের মধ্যে অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে কোনটা? সিপ্রো, তাই তো?
অ্যান্টিবায়োটিক। তারপরে আরো আছে, যেমন ধরেন আমাদের কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, সফট টিস্যু মানে হচ্ছে স্কিনের ভেতরে ইনফেকশন হয়েছে, আমার অপারেশন হয়েছে, তখন আমাদের কি কাজ করবে? ফ্লুক্লোক্সাসিন কাজ করে। ইভেন যে ঘা পচরা বা কোনো অর্থোপেডিক কোনো ইয়ে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এরকম ভাগ আছে, সব অ্যান্টিবায়োটিক সব জায়গায় দিয়ে দিলে কিন্তু কাজ হবে না, এরকম ভাগ করে দিবেন। আচ্ছা কোথায় ছিলাম? মেট্রোনিডাজল। আচ্ছা মেট্রোনিডাজল বুঝছি, তাহলে এটা মেট্রিল যেটা, এটা আমরা সাসপেনশন যেটা তৈরি করা হয়, এটা কি ওই মেডিসিনের গায়ে লেখা থাকে? হ্যাঁ লেখা থাকে, একদম সুন্দর করে লেখা থাকে, এতটুকু পানি মেশাবেন, এতটুকু দিয়ে ঝাঁকাবেন, সব লেখা থাকে বাচ্চাদের ক্ষেত্রে। এটা আপনার আলাদা করে জানার কিছু নাই, আপনি ওখানে লেখাই পাবেন মেট্রোনিডাজল যে ইয়েটা আছে সেটা আপনি দেখতেই পাবেন সাসপেনশনের ক্ষেত্রে। আর এমনি নরমালি সাধারণত মেট্রোনিডাজল 400 পাওয়া যায়, 500 পাওয়া যায়, হ্যাঁ 200 পাওয়া যায়। আমরা সাধারণত 400টা দিই, একটু আরলি দিয়ে থাকি। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা 200 দিই। 200 মিলিগ্রাম, একদম ছোট বাচ্চাদের যেটা। তারপরে আসছে কি মিথাইল স্যালিসাইলেট জেল। এটা হলো ওই যে ডাইক্লোফেনাক জেল, যেটা আমাদের লোকালি ব্যথা হলে আমরা দেই না লাগানোর জন্য, এই জাতীয় ডাইক্লোফেনাক জেল দেই না, মিথাইল স্যালিসাইলেট জেল। 19 নম্বরে আছে হচ্ছে পেইনের জন্য, হ্যাঁ মিথাইল স্যালিসাইলেট। ডাইক্লোফেনাক গ্রুপ এটা আলাদা আলাদা ড্রাগ না মানে? হ্যাঁ ডাইক্লোফেনটা আলাদা, কিন্তু মিথাইল স্যালিসাইলেট জেল এটা ওই একই কাজ করে। ডাইক্লোফেনাক যেটা মেথিকল জেল যেটা, এটা সাধারণত ওই যে ব্যথা ট্যাথা পাইলে, হাঁটু বা কোথাও ব্যথা ট্যাথা হলে ওই লোকালি ব্যথা ইয়ের জন্য দেওয়া হয়। ওখানে হচ্ছে কিছু কর্পূরের মতো কিছু থাকে, দেওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা ফিলিংস হয়, তারপরে আস্তে আস্তে ব্যথাটা কিছুটা কম হয়। কিন্তু এগুলো আসলে পেইন কিলারের জন্য, পেইন কমানোর জন্য খুব একটা ইফেক্টিভ না। হ্যাঁ এগুলো জাস্ট কিছু সময়ের জন্য থাকে, আবার শুরু হয়ে যায় ব্যথা। মানে খুব কম ব্যথা, একটু আঘাত পেয়েছে ছোটখাটো ব্যথার জন্য সাধারণত ব্যবহার করা হয়, বড় ব্যথার জন্য না। তারপরে যে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়াটা কি? পেট খারাপের পেটের জন্য না? মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া ওই যে এর জন্য, মানে কনস্টিপেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। 2 থেকে 3 চামচ করে 2 বার করে, ওই যে সিরাপ টাইপের থাকে এরকম সাদা রঙের, যেটা মিল্ক অফ ম্যাগনেসিয়া সাসপেনশন হিসেবে পাওয়া যায়, ওই দুধের মতো কালার যেটা সেটা। তারপরে হচ্ছে মাল্টি ভিটামিন ট্যাবলেট ক্যাপসুল এন্ড ড্রপস। আচ্ছা মাল্টিভিটামিনের ক্ষেত্রে আমাদের তো বাজারে অনেক আছে, ফিলওয়েল বোরটন, অনেক ধরনের মাল্টিভিটামিন আছে না? আর মাল্টিভিটামিন কিন্তু সব ধরনের পেশেন্টকে দেওয়া হয়। মাউথওয়াশ আছে না উপরে? হ্যাঁ এর উপরে মাউথওয়াশ একটা আছে। ও মাউথওয়াশ আছে 21। আচ্ছা হ্যাঁ মাউথওয়াশ প্রিপারেশন আছে। আচ্ছা মাউথওয়াশ প্রিপারেশনের কি ওই যে বিভিন্ন রকমের মাউথওয়াশ পাওয়া যায় না, যেগুলো সাথে থেকে আমাদের অনেক সময় আছে যে যারা হলো প্যারালাইজড পেশেন্ট, হ্যাঁ মুখের ওরাল হাইজিন মেইনটেইন করতে পারে না ঠিকমতো, তাদের ক্ষেত্রে সাধারণত মাউথওয়াশগুলো দিয়ে রাখা হয়। মানে মুখে অনেক সময় ফাঙ্গাস ইনফেকশন হয়, যেহেতু সেখানে একটা অন্ধকার একটা জায়গা, আলো টালো বেশি যায় না, তারপরে যদি সে ফেস ক্লিন করতে না পারে, সাধারণত প্যারালাইজড পেশেন্ট বা অসুস্থ বয়স্ক মানুষের যারা ডিজাইবল, তাদের ক্ষেত্রে সাধারণত এই মাউথওয়াশ জেলটা ব্যবহার করা হয়। মাউথওয়াশের মধ্যে কি কি আছে? যে লিস্টার জেল দেখবেন একটা নীল রঙের আছে, হ্যাঁ তারপরে হচ্ছে প্রোভিসেপ 1% প্রোভিসেপ আছে, তারপরে আরো বাজারে অনেক রকমের আছে। তো এগুলো সাধারণত কি করা হয়, ওই যে ধরেন 1 কাপ কাপ থাকে, এরকম ছোট একটা কাপ থাকে, ওখানে 1 কাপ নিলাম আর 1 কাপ পানি দিলাম, দিয়ে একটু ডাইলুট করে নিয়ে তারপরে অনেকে বলে যে খেলে সমস্যা কিনা, তো খাওয়ার দরকার নেই, তবে দুই একটু পেটে গেলে সমস্যা হয় না সেরকম। আর এমনি আছে যে ছোট বাচ্চাদের সাথে প্রিপারেশন ব্যবহার করা হয় না বাচ্চাদের ক্ষেত্রে মাল্টিভিটামিন। আর 1% প্রোভিসেপ কিন্তু অনেক 5% আছে 1% আছে। মাউথওয়াশের ক্ষেত্রে কিন্তু আমরা 5% ব্যবহার করব না, 1%। তারপরে আছে হচ্ছে মাল্টিভিটামিন। আচ্ছা মাল্টিভিটামিন তো এটা সাধারণত কি সাপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়। কাদের ক্ষেত্রে দিব? ধরেন যাদেরকে আপনার দেখে মনে হতে পারে যে অনেক দিন ধরে কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত আছে, হ্যাঁ অনেক দিন ধরে ধরেন জ্বরে ভুগছে, কিংবা তাকে দেখে মনে হচ্ছে যে খুব ম্যালনারিশ, তার নিউট্রিশনাল সমস্যা আছে, এই ধরনের পেশেন্টগুলোকে আমরা জ্বরের প্রেসক্রিপশন যখন করব তখন ওকে ওই মাল্টিভিটামিনটা ওই প্রেসক্রিপশনের জ্বরের যে মেডিসিন দেবো তার সাথেই দেবো, তারপরে দেবো একসঙ্গে দেবো? মানে বুঝি না
আপনি বললেন যে জ্বর হওয়ার পরে মাল্টিভিটামিন দেবেন, কিন্তু একজন পেশেন্টের জ্বরটা হয়েছে, জ্বর নিয়ে আসছে, প্রেসক্রিপশন যখন করলাম তখন মাল্টিভিটামিনও কি তার সাথে দিবেন, প্রেসক্রিপশনের নিচে হয়তো বা দিয়ে দিবেন মাল্টিভিটামিন। এটা মাল্টিভিটামিন সাথে 1 মাস ম্যাক্সিমাম 1 মাস ধরে খাবে সে। নিউমাইসিন যেটা তারপর কি নিউমাইসিন, জেন্টামাইসিন, এটা নিউমাইসিন জেন্টামাইসিন, তাই তো? এটা হচ্ছে লোকালি লাগানো হয়, এটা হলো ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে, না অ্যান্টিবায়োটিক টাইপের। আর ব্যাকটেরিয়ার নিউমাইসিন জেন্টামাইসিন আমরা তো ব্যাকটেরিয়ার সাথে কি অ্যান্টিবায়োটিকের সাথে মুখে খাই, এটা হচ্ছে লাগানো ফাঙ্গাস ক্রিম আকারে। ফাঙ্গাসের জন্য ব্যবহার করে নিউমাইসিন জেন্টামাইসিন, হ্যাঁ বেসিট্রেসিন, এগুলো সাধারণত চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, ঠিক আছে? অয়েন্টমেন্ট ফর্মে পাওয়া যায়, তারপরে ক্রিম ফর্মে পাওয়া যায়, হ্যাঁ জেন্টামাইসিনটা। এটা আমাদের ওই ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল যদি ইনফেকশন, স্কিনে যদি কোনো ইনফেকশন হয়, সফট টিস্যু ইনফেকশন, তাহলে এটা ব্যবহার করে থাকি। ওই 2 থেকে 3 বার করে সাধারণত প্রতিদিন ব্যবহার করতে হয়, এই ভালো হয়ে যায় আর কি। অমিপ্রাজল তো জানি, অমিপ্রাজল তো গ্যাস্ট্রিকের ওষুধ, প্রোটন পাম্প ইনহিবিটর 20 মিলিগ্রাম। অমিপ্রাজল প্রেগন্যান্সি ক্যাটাগরিতে কোনটা সেফ? প্যান্টোপ্রাজলটা বেশি সেফ। অমিপ্রাজলও দেওয়া যায়, ড্যামিপ্রাজলও দেওয়া যায়, কোনোটাই আনসেফ না, মোটামুটি দেওয়া যায়। ওভারঅল প্যান্টোপ্রাজলটা দেওয়া হয়। তারপর ওভারঅল প্যান্টাও তো মানে কোনোটাই সেফ না, মানে সেফ বলতে দিতে হবে। আমি বলি সেটা হলো যে আমরা যখন এগুলা নিয়ে গবেষণা করা হয়, হ্যাঁ, তখন তো অ্যানিমেলের উপরে করা হয়, হিউম্যান বডিকে তো আর এগুলোর এক্সপেরিমেন্ট সাধারণত করা হয় না। এই কারণে কি ধরেন কোনো একটা রিসার্চ তো হয় বাইরের কান্ট্রিগুলোতে, সাধারণত হয় রিসার্চ ওরা হলো অ্যানিমেলের উপরে করে, সেই কারণে ওরা কোনো রিস্ক নিতে চায় না। এটা যে কারণে যেটা তাদের কাছে মনে হয় যে না এটা না দিলেই ভালো, সেটা ওরা প্রেগন্যান্সি ক্যাটাগরি 3 মাসের মধ্যে কোনো ড্রাগসই না দেওয়ার কি জন্য সেটা একটু কারণ হচ্ছে যে টেরাটোজেনিক ইফেক্ট হয় বাচ্চার, মানে কনজেনিটাল ডিফেক্ট হতে পারে বিভিন্ন রকমের বাচ্চার, হ্যাঁ বাচ্চার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। ধরেন আমি একটা বাচ্চাকে মেট্রো বা অ্যালবেন্ডাজল বা মেবেন্ডাজল দিচ্ছি, আমি জানি না যে সে প্রেগনেন্ট মহিলা, কিন্তু সে 1 মাস কিংবা 2 মাসের প্রেগনেন্ট, তখন কি হয় বাচ্চার একটা কি ছোট যখন থাকে সেটা তো একটা ভ্রূণর মতো, একটা দেখা যায় যে একটা কিড, জাস্ট একটা হচ্ছে কি বলবো একটা প্রাণীর সমান তার সার্ভাইভ করার ক্ষমতা। তাহলে আমি যখন তাকে অ্যালবেন্ডাজল বা মেবেন্ডাজল দিব, এটা তো একটা হেলমিনথিসকে কিল করতেছে, তাই না? হেলমিনথিস মানে কি? এটা তো একটা জীব, তাই না? তাহলে ও তো ওই বাচ্চাটাকেও তো ইয়ে করে ফেলতে পারে, সেই কারণে এই যে অ্যালবেন্ডাজল মেবেন্ডাজল এগুলো কেন দিই না? 3 মাস পরে কিছু কিছু দেওয়া যাবে, 4 মাস পর থেকে মোটামুটি কিছু কিছু ড্রাগস স্টার্ট করা যায়, হ্যাঁ 4 মাস। এবং যত প্রেগন্যান্সি ইয়ে হতে থাকে বাচ্চাটা তত বেশি ইয়ে হয়, স্ট্রং হয়, তখন আর তেমন কোনো সমস্যা হয় না। আবার কিছু আছে কনজেনিটাল কিছু ডিজিজ আছে না, যেমন ধরেন এই যে অনেকের অনেক ধরনের সমস্যা হয়, দেখা যায় যে বাচ্চা অন্ধ হতে পারে, বাচ্চার কোনো একটা নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, বাচ্চার এই যে এখানে প্যালেট হতে পারে, মানে হচ্ছে যে এখানে তালুকাটা যেটাকে বলে, এরকম বিভিন্ন ধরনের ওষুধের সাইড এফেক্ট থাকে। তো এই জন্য 3 মাস পর্যন্ত, 3 থেকে 4 মাস পর্যন্ত যতটুকু পারা যায় আপনি হ্যাঁ, আর যদি দিতেই হয় তখন সেক্ষেত্রে যেগুলো বি ক্যাটাগরি ড্রাগ আমরা সেগুলো দিব। এই ক্যাটাগরি পাওয়া যায় না, এই ক্যাটাগরি সাধারণত যে ভিটামিন বললেন না, এই ক্যাটাগরির মধ্যে এগুলো পড়ে। বুঝতে পারছি। তারপরে হচ্ছে ওরসালাইন, এটা বাদ দেন, প্যারাসিটামলটা, আচ্ছা ওরসালাইন, তারপর হচ্ছে প্যারাসিটামল বা অ্যাসিটাফিনোমিন যেটা, আচ্ছা এটা তো আমাদের আমরা জানি প্যারাসিটামল কোন কোন কাজে দিই, সাধারণত আমরা 6 ঘন্টা পর পর নিয়ে থাকি, তাই না? 6 ঘন্টা পর পর প্যারাসিটামল আমরা দিতে পারি। আর এখন প্যারাসিটামল সাপোজিটরি আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের 6 ঘন্টা রাখেই অনেক সময় জ্বর এসে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্যারেন্টাল রুটে আমরা সাপোজিটরি ইউজ করতে পারি। টাইফয়েড জ্বরটা, টাইফয়েড ফিভার না টাইফয়েড জ্বর কখন বুঝবো? 2 দিন 3 দিন পার হলে মত 2 দিন 3 দিন না, আপনি 7 দিন, 7 দিনের মধ্যে মানে জ্বর 3 মানে দিন, ধরেন 7 দিনের বেশি সময় ধরে জ্বরটা আসে এবং জ্বরের একটা প্যাটার্ন আছে, সেটা হলো যে এটা বেসলাইন টাচ করে না, মানে কখনোই আমাদের 100 এর নিচে নামবে না জ্বরটা, হ্যাঁ যখন জ্বরটা থাকবে সব সময় থাকবে জ্বরটা, যখন আসবে তখন খুব ঘাম দিয়ে জ্বর, মানে খুব কাঁপুনি দিয়ে জ্বরটা আসবে, হ্যাঁ জ্বর আসলো, আসার পরে টেম্পারেচার অনেক বেশি চলে যাবে, 4 এ চলে যাচ্ছে, মানে কখনো মানে একদম কমবে না, মানে ঠান্ডা হিমেল হবে না, না 100 থাকবে, এটা আমি শুনছি না। আর যখন হচ্ছে জ্বর ছাড়বে তখন ঘাম দিচ্ছে, এটা হলো টাইফয়েড জ্বরের লক্ষণ। আর আপনার টাইফয়েড জ্বর ওই যে 3 দিন বা 5 দিনে ভালো হবে না, ভাইরাল জ্বর তো ভালো হয়ে যায়, 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়,
কিন্তু ওই এটা তো ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, এটা ভালো হবে না। তখন কি একবারে হায়ার অ্যান্টিবায়োটিক দেবো না কম থেকে শুরু করব? না, এটা তো সাধারণত আমরা সেপ্রাইডের ইনজেকশন দিই। ইনজেকশন পরে দেবো। ইনজেকশন ওই তো ইনজেকশন সেপ্রাইডেন দিয়ে শুরু করা হয়, সেপ 3 অথবা সেপ্রাইডেন দিয়ে শুরু। ট্যাবলেট আকারে যেগুলো পাওয়া যায় ক্যাপসুল সেপ 3 দিবেন সেটা দেবো। আর যদি খুব বেশি হয়, টাইফয়েড ফিভারটা যদি অনেক বেশি হয়, তাহলে আমরা সেপ্রাইডেন ইনজেকশন দিই। গ্রামে তো আমরা ইনজেকশন আগে দেবো। হ্যাঁ, আগে সেপ 3 দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি পটাশিয়াম এটা তো প্যারাসিটামল গেল, এটা পটাশিয়াম একটা আছে। পটাশিয়াম। পারম্যাঙ্গানেট অয়েন্টমেন্ট এটা আছে। ও আচ্ছা, পারমিথিপ্রিন এই অয়েন্টমেন্ট যেটা বা ক্রিম, হ্যাঁ এটা হচ্ছে স্ক্যাবিক্স ক্রিম নামে পাওয়া যায়। এটা হলো আমাদের ওই যে স্ক্যাবিক্স হয় না, স্ক্যাবিক্স ওই যে চর্মরোগ যেটা, এটা প্রথমে কি যে ঘামাচির মতো হয়, এই হাতের এর মধ্যে হয়, চুলকাতে খুব মজা লাগে, পানি পানি অনেকে আছে যে গালে ফেলে, এটা আরো ছড়া দেয় তখন। হ্যাঁ, করা যায় একটা এটা দ্রুত করব। এটা বাজারে পাওয়া যায়। হ্যাঁ, স্ক্যাবিক্স পাওয়া যায়। এটা হলো সিস্টেম আছে, এটা হলো যে স্ক্যাবিক্সটা হচ্ছে খুব ছোঁয়াচে রোগ, তো এটা যখন বাসার কারণ হয় তখন মোটামুটি ট্রিটমেন্টটা সবারই নিতে হয়, সবারই নিতে হয়। এবং এটার সিস্টেম হচ্ছে যে একটা টিউব যেটা আছে, একটা টিউবের পুরো চিপায় চিপায় যা আছে সব লাগাই ফেলবেন। হ্যাঁ, আর পরে 7 দিন পরে আবার ওই টিউবের পরের অংশটা মারবেন। এটা বলা লাগবে। আচ্ছা, পটাশিয়াম এটা কিভাবে হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা নিচে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম এটা গার্গেল। এটা গার্গেল যে গলা ব্যথা হলে এটা ইউজ করা হয়। আমি ওই যে একটা ডাই বললাম না, জেনসেন ভ্যালেন, এটা অনেকটা ওইরকম টাইপের, খুব বাজে একটা গন্ধ থাকে, এটাও আগে ইউজ করা হতো। হ্যাঁ, গলা ব্যথা হলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গার্গেলটা দিয়ে এটা পানির সাথে মিশিয়ে নিয়ে গার্গেল করা হয়। ফাঙ্গাল ইনফেকশনেও ব্যবহার করা হয়। ভাইটিন আছে। তারপরে হচ্ছে প্রোভিডোনাইড। প্রোভিডোনাইড তো জানি যে রক্তের মতো যে লাগটা, এটা আপনার অ্যান্টিসেপ্টিক। ওই কাটে গেলে জাস্ট তারপর অপারেশন করার জন্য সময় অপারেশন জায়গাটা পরিষ্কার করার জন্য অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, হেক্সাজল দিবেন না, কারণ কি আপনি যখন হেক্সাজল হচ্ছে ইনজুর করে, টিস্যু ইনজুর করে, ওইটা খুব জলে হেক্সাজলটা। হ্যাঁ, কিন্তু আপনি প্রোভিডোনাইডটা যদি দেন, তাহলে আপনি কোনো অপারেটিভ এরিয়া ক্লিন করতেছেন, ওখানে যদি আপনি হেক্সাজল দেন বা ড্রেসিং করতেছেন, হেক্সাজল দিলে চলবে, পেশেন্ট কষ্ট পাবে। এটা দেবো। হ্যাঁ, প্রোভিসেপ দিবেন। এটা যে লাল রঙের যেটা, এটা এত সেফ যে এটা চোখেও দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। প্রোভিডোনাইড দিবেন। এখন আর হেক্সাজল ওইভাবে ক্লিন করার জন্য ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে হেক্সাজল ইরিটেটিং। বুঝতে পারছি। আচ্ছা, প্রোমিথেসিন কিউকুলেট, এটা অ্যাভোমি, বমি ট্যাবলেট যেটা। বমি থাকে কিউকুলেট ট্যাবলেটটা অ্যাভোমি। বমি টমি হলে রেনিটিন তো এখন সাপ্লাই বোধহয় নাই। রেনিটিন না, রেনিটিন এখন আর ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে যে এটা রিসার্চে দেখা গেছে ক্যান্সার করে। হ্যাঁ, এই জন্য রেনিটিনটা সেটা দেবো না। করা হয় না। রিবোফ্লাভিন এটা রিবোফ্লাভিন যে ভিটামিন B2 যেটা, ভিটামিন B2 রে আমরা রিবোফ্লাভিন বলি। সালবুটামল এটা তো হলে সালবুটামল যে অ্যাসপার্টেশনকে হাঁপানির জন্য সালবুটামল 4 স্যালিসাইলিক অ্যাসিড বা বেন্জোইক এটা একনি ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। একনি মানে ব্রন। হ্যাঁ, স্যালিসাইলিক অ্যাসিডটা এটা একটু ইয়ের মতো, স্পিটের মতো, লোশন টাইপের, যে এখানে হয় সেখানে লাগাই দিলে ওই আস্তে আস্তে শুকায় যায়, দাগটা ক্লিন হয়ে যায়। স্যালিসাইলিক অ্যাসিড বা বেন্জোইক অ্যাসিড অয়েন্টমেন্ট। হ্যাঁ, সিলভার সালফার এটা হলো বার্ন আপ ক্রিম আছে না, পুড়ে গেলে লাগানো হয়। এটা চর্মরোগের জন্য। হ্যাঁ, চর্মরোগের কিংবা পুড়ে টরে গেলে, পোড়া রোগের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। বার্না নামে পাওয়া যায়, দেখবেন বার্ন থেকে বার্না। তারপর সানস্ক্রিন প্রিপারেশন। সানস্ক্রিন ওই যে আল্ট্রাভায়োলেট রে প্রিভেন্ট করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি, এটা ওই বিভিন্ন কোম্পানির কসমেটিক টাইপেরই এখন ব্যবহার করা হয়। হ্যাঁ, আমাদের দেশে খুব একটা লাগে না, কারণ আমরা তো হোয়াইট না। এটা সাধারণত সানস্ক্রিন লাগে হচ্ছে যারা খুব বেশি ফর্সা, যাদের আমাদের শরীরে মেলানিন বেশি, তো এই আল্ট্রাভায়োলেট রেটাকে ওই মেলানিনই প্রিভেন্ট করে, কিন্তু যারা বেশি ফর্সা তাদের বেশি লাগে। এবং এটা অনেক ধরনের আছে, যেমন SP5 এগুলো সানস্ক্রিনের গায়ে লেখা থাকে, কোনটা আছে ওয়াটার বেস আছে, কোনটা অয়েল বেস আছে। হ্যাঁ, এগুলো খুব একটা আসলে লাগে না। ভিটামিন A ক্যাপসুল। ভিটামিন A ক্যাপসুল তো আমাদের প্রতি বছর খাওয়ানোই হয়। তাছাড়া ওভিট A নামে একটা ওষুধ পাওয়া যায়, যাদের মনে করেন যে খুব ভিটামিন A ডেফিসিয়েন্সি মনে হচ্ছে, তাদের ভিটামিন জাতীয় ওষুধ খাওয়া নাকি খারাপ? হ্যাঁ, বেশি খাওয়া যাবে না। এবং আমাদের দেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে কোনো কারণ ছাড়া ইয়ে দেয় না, এই ভিটামিন দেয় না, বলে যে আপনি খাবার থেকে গ্রহণ করেন। এই ক্যাপসুলগুলো তো মানে ভিটামিন E জাতীয়।
এত কিছু, এটা তো অ্যাভেলেবল খাইতেইছে সব। খাইতেছে, কিন্তু এগুলো খাওয়া ঠিক না। ভিটামিন ক্যাপসুল বলেন, ভিটামিন এ বলেন, যাই বলেন, ভিটামিন না খাওয়াটাই বেটার। আমরা হচ্ছে খাবারের শাকসবজি খাবো, হ্যাঁ শাকসবজি ফলমূল এগুলো থেকে আমরা ডায়েট থেকে পূরণ করার চেষ্টা করব। ভিটামিন দেয় না, পৃথিবীর কোনো দেশে আমাদের দেশের মতো তাদের ভিটামিন দেয় না। এটা জাইলোম নিতে আছে, এটা এটা হলো ন্যাচারাল নাক বন্ধ হয়ে গেলে যেটা ব্যবহার করি। তবে জাইলোমেটাজোলিন এটার একটা সাইড এফেক্ট আছে, সেটা হচ্ছে এটা খুব নাক ড্রাই করে দেয়, নাক জলে। হ্যাঁ 3 থেকে 4 বার দেওয়া যায়, বেশি দিলে কিন্তু নাক ড্রাই হয়ে যায়, নাক জলে। তাহলে এক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন? বাচ্চাদের ক্ষেত্রে দিবেন না, নরসল দিবেন। নরসল আছে না একটা পাওয়া যায় যে নরমাল স্যালাইনের যেটা, এটা যদি বাচ্চাদের ক্ষেত্রে দেন তাহলে ভালো। বড়দের ক্ষেত্রে ব্যবহার করা যায় নরসল। আর যদি খুব বেশি কনজেশন থাকে তাহলে জাইলোমেটাজোলিন পলিপ থাকলে দিতে হবে। পলিপাস বা থাকলে আপনি নরসলও দিতে পারেন, ওটা করে আর কি। তবে খুব বেশি ব্যবহার করলে ড্রাই হয়ে যাবে নাক জলে। এই যে ড্রাগগুলো আছে 39টা, এই ড্রাগ বাদে অন্য ড্রাগ আমরা ব্যবহার করব না। ওটিসি ড্রাগের মধ্যে এইগুলোই আছে। অন্যান্য ড্রাগগুলো আসলে আপনার এখানে কিন্তু অনেক ড্রাগস আছে। যেমন ধরেন এখন যেটা নিয়োগ করছে, যেমন অ্যাজিথ্রোমাইসিন বা সিপ্রো, এখন যেটা নিয়োগ করছে এটা তো অনেক আগেকার। হ্যাঁ এখন কিন্তু আপনি অ্যান্টিবায়োটিকও লিখতে পারবেন না। এবং অনেক আমাদের যে লোকাল দোকানগুলো সেখানে আপনাকে চাইলে হয়তো অ্যাজিথ্রোমাইসিন সিপ্রোসিন দিয়ে দিবে, কিন্তু কোনো ভালো যে এগুলো যেমন ধরেন যে লাচপার্মা বা এগুলোতে কিন্তু ওরা প্রেসক্রিপশন ছাড়া ওষুধই দেয় না। ঠিক আছে, অন্যান্য লোকাল দোকানগুলোতে আসলে এত মনিটরিং ব্যবস্থা থাকে না, তো এই জন্য। কিন্তু আপনি যদি কেস করে দেন যে আমাকে তো প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ দিচ্ছে সেই ইয়েতে, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমাদের দেশে তো আসলে মানুষ এত সচেতন না যে কেস করবে বা এগুলো করবে, কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকই কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিন্তু দেওয়া মোটামুটি নিষেধ। না সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক যারা গ্রামে যারা রেজিস্টার কিন্তু চিকিৎসক আছে তারা তো অনেকেই লেখে, তো আমরা লিখবো না? হ্যাঁ লিখবেন, আপনি এই যে এগুলো দিল সেগুলো লিখেন, এই যে অ্যাজিথ্রোমাইসিন আছে, সিপ্রো কথা বলা আছে, এগুলো দিবেন। কিন্তু ধরেন যেগুলো আমাদের সেপ্ট্রাইজন বা এগুলো লাগে অনেক সময়, সেপ্ট্রাইজন এগুলো নরমালি গ্রামে যে মানে পেশেন্ট আসে তারা নরমালি চিকিৎসা করার পর যদি না হয় তাহলে হাসপাতালে এসে তো এত বেশি মনিটর করেন না যে হাসপাতালে দিতে পারে। আর আপনারা তো আর ওইভাবে কি প্রেসক্রিপশন আকারে লিখে দেন? তা তো দেন না। আমাদের মেইন হচ্ছে ডোজটা সঠিকভাবে না দিলে বলতে তখন একটু ঝামেলা হতে পারে। এটা শিশু বাচ্চার ক্ষেত্রে হয়তো যেগুলো দেওয়ার পরে না এটা তো দিতে হবে। যেমন আপনার সেপ্ট্রাইজনের কিন্তু ডোজ আছে, সেপ্ট্রাইজন বা কিছু ড্রাগস আছে যেগুলো আপনার বডির ওজন অনুযায়ী দিতে হয়। হ্যাঁ হ্যাঁ পার কেজি বডি ওজন। তবে এগুলো এখন অনেক সহজ হয়ে গেছে, এগুলো ডোজটা দেওয়া সোজা হয়ে গেছে। বিশেষ করে আপনি ওই যে পেডিয়াট্রিক কিছু ওষুধ আছে, পেডিয়াট্রিক যে নেটে দেখবেন ইউটিউবের মধ্যে আছে, অনেক আছে। হ্যাঁ ওখান থেকে নিয়ে আপনাদের একটু সুবিধা হয়, কালেক্টেড করার অনেক বই আছে। কিছু বইটাই ভালো পাওয়া যায় বাংলা আইটেমের, ওগুলো দেখে এখন এটার জন্য অনেক সুবিধা। আপনি পেডিয়াট্রিক ড্রাগগুলো দেখতে পারবেন যে কোনটা মোবাইলের ভিতরে অ্যাপসে ঢুকলেই পুরো ড্রাগসের অ্যাপ চলে আসতেছে। মানে ভুল করা যাবে না, কারণ একটা বাচ্চা কিন্তু ক্ষতি হয়ে যাবে এগুলোতে। আছে বেশি। হ্যাঁ আর অনেকগুলো ড্রাগসই আছে যেগুলো আপনার বাচ্চার ওজন অনুযায়ী ক্যালকুলেট করে দিতে হয় পার কেজি বডি ওয়েটের কত। যেমন ধরেন 60 to 70 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এটা যদি লেখা থাকে তার মানে আমি 60 to 65 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, মানে 1 কেজি বাচ্চার জন্য আমি 60 থেকে 5 মানে 25 মিলিগ্রাম করে দিতে পারবো। তাহলে আমার 5 কেজি হলে আমি হিসাব করে নিব কতটুকু দিব, ওই অনুযায়ী মানে ক্যালকুলেশনটা ওইভাবে করে নেবেন, গুণন করে নেবেন, তাহলে আর ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি এই পর্যন্ত। আর ওটিসি ড্রাগের আরো ভিতরে আছে, দেখি আমি 39টাই তো আমি পেলাম। হ্যাঁ জেনশন ভায়োলেট, বেসারিন সামগ্রী এইগুলোই আছে। হ্যাঁ আর এখানে একটু মনে হয় টোজও ভালো করে দেওয়া আছে, ঠিকই আছে। ফেরাস সালফেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস এগুলো সব নাম, কি কি ফর্মে পাওয়া যায়। হ্যাঁ বেসারিন সাবস্টিটিউটরি কোন কোন ক্ষেত্রে দিব, স্যালিসাইলেটিন ওইগুলোই দেখা আছে, মাইসিন, ক্যান্টামাইসিন, ডিসিট্রেসিন, অ্যান্টিবায়োটিক, অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যান্টিবায়োটিক হচ্ছে জেন্টামাইসিন। জেন্টামাইসিন যে পড়ালাম, এই যে স্কিনের প্রবলেমে ব্যবহার করা হয়।
সাজানো স্টাইল। নাকি কোনো হাসপাতালে বসে ম্যাম নাকি নিজে হ্যাঁ আমি যদি না আমি ওইভাবে বসে আমি যদি প্র্যাকটিস প্র্যাকটিস করি আমাদের এখানে মিরপুরে একটা ইয়ে আছে মিরপুর ডিজিটাল ল্যাব ডায়াগনস্টিক মোড়ই আছে এখানে এখানে আমি আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড আছে? হ্যাঁ ডক্টর করা আমি এগুলো ইয়ে করে দিচ্ছি থেকে সব করি। স্ক্যাবিসের ইয়ে আছে ডায়ালোমিটার বলি এগুলোই আছে। হ্যাঁ গত ভাই ও বেসরকারি থেকে এমবিবিএস করে বিসিএস দিয়ে টিকেএস সরকারি চাকরি করতেছে। হ্যাঁ এখন অনেক অ্যাকচুয়ালি ইয়ে থেকে অনেক হসপিটাল আছে 20 লাখের মতো টাকা খরচ হয়েছে। ভালো ছাত্র ছিল, থেকে পড়তে ছাত্র ভালো ছিল কিন্তু দুর্ভাগ্য যে সেই সময় টিকে নেই। কঠিন আসলে অনেক টাফ তো। বিসিএস এ টিকছে। হ্যাঁ দেখতে পারি আমরা এখন কত বিসিএস হচ্ছে না হচ্ছে এখন সিলেবাস তো এক আপনাদের এমসিপিএস সব এক। আপনি আপনার যে সার্টিফিকেট হবে ওখানে কোথাও আপনার লেখা থাকবে না যে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এমসিপিএস করতে পারবেন এমবি করতে পারবেন আপনি কতটুকু জানেন না। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কি আপনি জানেন ম্যাডাম? হ্যাঁ ইয়ার ইনস্টিটিউটের রেজিস্ট্রেশন নাম্বার একটাই না নাকি? আমার ঠিক জানা নাই দেখি ওদের সার্চ দিলেই তো ওদের প্রোফাইলের মধ্যে পাবে না ওদের রেজিস্ট্রেশন নাম্বার জানি তো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কি লাভ? এগুলো তো আপনার সার্টিফিকেট তো লেখাই থাকবে যেখান থেকে সার্টিফিকেট দেবে না কোনো দেবো তো কিন্তু এডুকেশন সাপোজিটরি কিভাবে দিবেন ওইগুলোই আলোচনা আছে। হ্যাঁ এগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন ওইগুলোই আলোচনা করছে। কোথাও আপনি ইয়ে করেন কাজ করেন সেটা আমি স্কুলে ঢুকছিলাম কিন্তু চাকরিটা হয়নি তো হাই স্কুলে। ও না মানে এই রিলেটেড কোথাও কাজ না না এগুলো কিছু করতেছে না আমি মেসেতে উঠে এই রিলেটেড বলছি যে না না ওদের আমি কিছু করতেছে না সময় কয়েক মাস করে ফার্মাসি দেবো আমারই জায়গা ঠিক থাকে ডেন্টালের কাজটা শিখতেছি এটা পরে একবার জানিয়ে যাও। এমনি বাসা কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি ছাদের বাড়ি গেছে গাইবান্ধা জেলা গাইবান্ধা শরীফ সাথে গাইবান্ধা না আমার বাড়ির পাশে। ঠিক আছে আমাদের তো আর ক্লাস হবে না 12টা তো বাজে হবে না তো মনে হয় না 3টা ক্লাসই তো হয় তাই না আর হবে না।